নতুন সরকারের প্রথম বাজেট কাল। চাল ডাল সহ 7 নিত্যপণ্য কর ছাড়, কমতে পারে এসি, ফ্রিজ, প্রসাধনী, ওষুধের দাম। মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি চান জনতা। আয়ের সাথে ব্যয়ের হিসাব তো আমাদের মেলে না। সরকারের স্কিল শেখার এদিকে বেশি নজর দেওয়া দরকার। সঠিক ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। কর জিনিসটা স্কেল অনুযায়ী কমানোর দরকার আছে। ভেঙে পড়া অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে সাজানো হয়েছে নতুন বাজেট। বিনিয়োগ আকৃষ্ট করতে নানা পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে। সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম শুভ। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন সহকর্মী ধ্রুব। ধন্যবাদ আপনাকে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতের পশ্চিম চেষ্টা, সীমান্তে উত্তেজনা, বিজেপি বিএসএফ তুমুল বাক বিতণ্ডা। 26 জেলায় টহল নজরদারি জোরদার। নয়াদিল্লিতে আলোচনায় সমাধানের চেষ্টা। বৃহস্পতিবার পর্দা উঠছে বিশ্বকাপের রোমাঞ্চ বাংলাদেশেও। আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের জমজমাট আড্ডা। 48 দেশের পতাকায় সাজলো গাবতলী ব্রিজ। 6 নবজাতকের মৃত্যু নিয়ে 8 দিনের জবাব পুরোপুরি অস্পষ্ট। সন্তুষ্ট নন সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। শহরে আসার পরের থেকে তার মুখ দিয়ে আর কোনো হাসি নাই। আইসিইউ আতঙ্কে হাম আক্রান্ত শিশুর অভিভাবক। যথাসময়ে টিকা না দেয়ায় বাড়ছে জটিলতা। 24 জেলায় ঝরল আরও 8 প্রাণ, কমছে না শনাক্তের হার। এবং সিন্ডিকেটের হাত ধরে ভারত থেকে ঢুকছে অস্ত্র। দিনাজপুরে গোপন আস্তানায় মজুত, প্রাইভেট কারে ঢাকায় এনে সন্ত্রাসীদের কাছে বিক্রি। অভিযানে আটকদের। শুরুতেই বাজেটের খবর। ভোক্তার উপর উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে বাজেটে চাল ডাল সহ 7টি নিত্যপণ্যে কর ছাড় দিতে যাচ্ছে সরকার। শুল্ক প্রত্যাহার হতে পারে ক্যান্সার সহ 68 ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে। দেশে ফ্রিজ, এসি উৎপাদনেও ভ্যাটের হার নামছে অর্ধেকে। উচ্চ কর হ্রাসের প্রস্তাবে কমতে পারে স্বর্ণের দামও। বিপরীতে রড সিগারেট ও মদের দাম বৃদ্ধির প্রস্তাব আসতে পারে নতুন বাজেটে। নিত্যপণ্যের বাজারে উচ্চমূল্যের উত্তাপে ভোক্তার পকেট আর সামর্থ্য যেন আইসিইউতে। চালের বাড়তি দাম তো আছেই, মাছ মাংসে হাত দেয়ায় দায় নিম্নবিত্ত অনেকের। মূল্যস্ফীতি 9.42% ঘরে, যা গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সরকারের ভাবনাতেও প্রাধান্য পাচ্ছে সাধারণ মানুষের জীবনমান। এবারের বাজেটে তাই চাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল সহ 7টি নিত্যপণ্যের উৎসে কর 1% থেকে নামছে 0.5%। প্রত্যাহার করা হচ্ছে নিয়ন্ত্রণমূলক শুল্কও। কৃষি উৎপাদন বাড়াতে সার ও কীটনাশকে 7.5% ভ্যাট ও কর প্রত্যাহারের পথে। সংসার শুরুর পরিকল্পনা করছেন, এই বাজেট আপনাকে কিছুটা স্বস্তিতে রাখতে পারে। দেশে এসি, ফ্রিজের উৎপাদন পর্যায়ে ভ্যাট 15% থেকে 7.6% নামতে পারে। এছাড়াও ওয়াশিং মেশিন, গিজার, ব্লেন্ডার, জুসারের বিদ্যমান কর সুবিধার মেয়াদও বাড়তে পারে। তীব্র গরমে লোডশেডিংয়ের ভোগান্তি এড়াতে বাসায় লাগাতে পারেন সোলার সিস্টেম, কারণ সৌরবিদ্যুতের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে 2031 সাল পর্যন্ত কর অব্যাহতির সুবর্ণ সুযোগও মিলতে পারে বাজেটে। সংসার তো আছেই, সন্তান নেবেন ভাবছেন, সেখানেও আছে স্বস্তির খবর। শিশু খাদ্য তৈরির কাঁচামালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হতে পারে। শারীরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন খেজুর, কারণ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার হতে পারে।
স্ত্রীকে খুশি করতে পারেন স্বর্ণ দিয়ে। বাজেটে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে ৫% উৎসে কর কমিয়ে মাত্র 0.৫% করা হতে পারে। এছাড়া জুয়েলারি সেবায় ৫% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে ২৫০০ টাকা সুনির্দিষ্ট কর নির্ধারণ করা হতে পারে। কমবে সাজগোজের খরচও। প্রতি কেজি লিপস্টিক আমদানিতে শুল্কায়ন মূল্য 40 থেকে কমিয়ে $30 নির্ধারণ করা হতে পারে। প্রতি কেজি লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ আমদানিতে শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে $60 নির্ধারণ করা হতে পারে। নগদ অর্থে এত সব কেনাকাটায় নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় আছেন? তাহলে শুনুন, ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে পয়েন্ট অফ সেল মেশিনের আমদানি শুল্ক 10 থেকে নামছে 5%। প্রত্যাহার হতে পারে 7.5% আগাম করও। এটিএম কার্ড সহ সব ধরনের কার্ড তৈরির কাঁচামালে 5% আগাম কর এবং 113টি পণ্যের উপর থেকে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হতে পারে। পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ইলেকট্রিক ট্রাক আমদানির উৎসে কর 5% থেকে কমিয়ে 0% করার প্রস্তাব আসছে। স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদন শিল্পে কর রেয়াতের সুবিধাও আসতে পারে। স্বাস্থ্যসেবাও নজরের বাইরে নয়। ওষুধ উৎপাদনে ব্যবহৃত 68টি কাঁচামাল আমদানির সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং ক্যান্সারের ওষুধ তৈরির 9টি কাঁচামালে কর রেয়াত সুবিধা দেওয়া হতে পারে। প্রত্যাহার করা হতে পারে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর থাকা 5% আগাম কর। এতে প্রতি ডায়ালাইসিসে খরচ কমবে প্রায় 600 টাকা। হার্টের রিং এবং চোখের লেন্সের উপর থাকা 10% ভ্যাটও প্রত্যাহার হতে পারে। কতটুকু বেড়েছে আপনার উপার্জনের পথ? তবে করমুক্ত আয়সীমা ঠিকই বাড়িয়েছে সরকার। সব ধরনের ফ্রিল্যান্সিং এর আয়ে কর অব্যাহতি এবং করমুক্ত থাকবে কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয়। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও মনিটর আমদানির অগ্রিম কর 5% থেকে কমিয়ে 2% করা হতে পারে। খুশির খবর, সস্তায় ভাগাভাগি করতে পারেন মোবাইলে। কর সুবিধা দেয় কমতে পারে দেশীয় হ্যান্ডসেট ও সিম কার্ডের দাম। তবে নতুন অর্থ বছরে যারা বাড়ি তৈরির কথা ভাবছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ। আবাসন খাতের অন্যতম প্রধান উপাদান এমএস রড এবং এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় 10% বাড়তে পারে। এমনকি ধূমপায়ীরাও হিসেবের বাইরে নন। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর 300% এবং নিকোটিনের ওপর 350% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। নিকোটিন পাউচের ওপর বসছে 40% সম্পূরক শুল্ক। দেশে উৎপাদিত অ্যালকোহল বা মদের উপর লিটার প্রতি 500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে, যা বাড়িয়ে দেবে মদের দাম। বিদেশ থেকে আমদানি করা উচ্চ মূল্যের হিমায়িত মাছে নতুন করে 15% ভ্যাট আরোপ করা হতে পারে। দেশীয় চাষিদের সুরক্ষায় কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 5% থেকে 1 লাফে বাড়িয়ে 25% করা হতে পারে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে কাল 9,38,000 কোটি টাকার বাজেট উত্থাপন করবে নতুন সরকার। বিএনপির নির্বাচন ইশতেহার সহ অগ্রাধিকার পাবে 13টি বিষয়। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের সঙ্গে বাড়ছে ভাতাভোগী ও ভাতা। সমতা ভিত্তিক উন্নয়ন দর্শনে এবারের বাজেটে মেগা প্রকল্পের নামে দুর্নীতির সুযোগ থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। 6.5% প্রবৃদ্ধিতে আগামী অর্থ বছরে দেশের জিডিপি 68,31,633 কোটি টাকায় উন্নীত করতে চায় বর্তমান সরকার। আর প্রবৃদ্ধির ধারা ত্বরান্বিত করে 2034 সালের মধ্যে তা প্রায় দ্বিগুণ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জন সহ 13টি অগ্রাধিকারে সাজানো হচ্ছে আগামী অর্থ বছরের বাজেট। $1 ট্রিলিয়ন ইকোনমিকে টার্গেট করে আগামী বছর 6.5% বললেন না প্রবৃদ্ধি। এটা কিভাবে অর্জিত হবে? গ্যাস নাই, ফার্টিলাইজারের সংকট, তেলের সংকট। এই পরিস্থিতিতে এই ধরনের প্রবৃদ্ধি অর্জনের জন্য তো আপনার বিনিয়োগের বৃদ্ধি লাগবে। আসছে বাজেটে তুলে ধরা হবে 5 বছর মেয়াদী সরকারের কর্মকৌশল, যেমন করমুক্ত আয়সীমা বেড়ে 2030-31 অর্থ বছরে কত হবে সাধারণ মানুষ তা জানতে পারবেন এবারই। সমতার দর্শনে দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে থাকছে সর্বোচ্চ গুরুত্ব। অঞ্চলভিত্তিক উন্নয়ন সম্প্রসারণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ 1,16,000 কোটি টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 1,45,000 কোটি টাকা। বাড়ানো হবে ভাতাভোগী ও ভাতার পরিমাণও। অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প বলে কিছু নাই।
তো সেইখান থেকে তো আপনাকে গড়ে তুলতে হবে। তার মানে আমাদের বক্তব্য কিন্তু সব খাতের জন্য, সব শিল্পের জন্য। চট্টগ্রামকে আমরা লজিস্টিক হাবে নিয়ে যেতে চাই। ঢাকা তো একটা কেন্দ্র আছে এবং ঢাকার অন্যান্য ফরিদপুর বা অন্যান্য অঞ্চলেও আমরা বড় ধরনের পরিবর্তন করতে চাই। তার মানে সব অঞ্চলের জন্য উন্নয়ন। সেই জন্যেই আমাদের ইশতেহারে কিন্তু সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের কথা বলা হয়েছে। তবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার স্পষ্ট বার্তা, নীতিকৌশল সাজিয়ে লুটপাট করতে কোনো মেগা প্রকল্প থাকছে না আসছে অর্থ বছরে। এটা সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সব খাতের জন্য বাংলাদেশ, সব প্রসার জন্য বাংলাদেশ। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, এটা তো একটা আইকনিক ব্যাপার। সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, হাওর। তৃতীয় হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় স্কিল বাংলাদেশ, কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। এগুলো হচ্ছে মানুষের পরিবর্তনকারী, ট্রান্সফরমেটিভ চেঞ্জ। আমরা মেগা গিগা প্রকল্পের গিগা দুর্নীতিতে নাই। ব্যবসা বান্ধব আগামী অর্থ বছরের বাজেটে নিত্যপণ্যের বাজারে জনগণকে স্বস্তি দিতে ভ্যাট ট্যাক্স কমানো ও অব্যাহতি দেওয়ার পথে বর্তমান সরকার হাঁটবে বলেও জানান অর্থ উপদেষ্টা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাজেটের পর বেশিরভাগ সময় বাড়ে নিত্যপণ্যের দাম, যার প্রভাব পড়ে জনজীবনে। তাই শ্রমিক, ছাত্র, খেটে খাওয়া মানুষ সবারই নজর থাকে এই বাজেটে। তারা চান স্বস্তিতে বেঁচে থাকার একটু নিশ্চয়তা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। জীবিকার টানে নরসিংদী থেকে সপ্তাহে কয়েকদিনের জন্য রাজধানীতে আসেন মোহাম্মদ আলী। 3 চাকার রিকশার প্যাডেলে চলে তার সংসার। জিডিপি, মূল্যস্ফীতি এসব তথ্য বোঝেন না মোহাম্মদ আলী। তার কাছে বাজেট মানে বাজারের ফর্দের সাথে মিলুক প্রতিদিনকার খরচের হিসাব। জিনিসপত্রের দাম বেশি। ওই কালকা 400 টাকার কাম করছি, 100 টাকা গাড়ি জমা, 300 টাকা। তাই 300 টাকা তো আমারও না, তো আমার ফ্যামিলি খাইব কি? আয় ব্যয়ের সাথে মাসের হিসাব মেলে না চাকরিজীবী ও ছোট ব্যবসায়ী পরিবারের। তাদের উপর আছে ব্যক্তি আয়করের মতো প্রত্যক্ষ করের চাপও। যদিও 2026-27 অর্থ বছরের বাজেটে তেমন বাড়ছে না করমুক্ত আয়সীমা। কর জিনিসটা স্কেল অনুযায়ী কমানোর দরকার আছে। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে চাপে পড়ছেন নির্দিষ্ট আয়ের মানুষ। তাই আসছে বাজেটে নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যেই রাখাই তাদের প্রধান দাবি। আয়ের সাথে ব্যয়ের হিসাব তো আমাদের মেলে না, কারণ আমরা এখন যে দ্রব্যমূল্যের যুদ্ধগতি, তাতে তো আমরা চলতে পারি না। শিক্ষা খাত যেন উপেক্ষিত না থাকে এবারের বাজেটে, সে নিশ্চয়তা চায় শিক্ষার্থীরা। সরকারের ব্যয় হচ্ছে, ফ্যামিলি থেকে টাকা পয়সা খরচ করতেছে, কিন্তু যেই মূল চাহিদাটা আমাদের কোনো স্কিল শেখা হচ্ছে না। সরকারের এই স্কিল শেখার এদিকে বেশি নজর দেওয়া দরকার। বরাদ্দ বাড়ুক স্বাস্থ্য খাতে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা চান হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার নিশ্চয়তা। স্বাস্থ্য খাতে বাজেট আছে, কিন্তু সঠিক ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। 999-এ কল করলে অ্যাম্বুলেন্স আসে আমরা জানি, কিন্তু সেটা কতটুকু সময় আসে, এই আশাটা নিশ্চিত করা। দিন শেষে স্বস্তিতে ঘরে ফেরার নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। নাগরিক নিরাপত্তায় থাকুক পর্যাপ্ত বরাদ্দ। নিরাপত্তাহীনতায় আছি আমরা, ওই বিষয়গুলো বেশি। মানে আমার মনে হয় যে একটু আইন শৃঙ্খলা বাহিনী, তাদের ভিতরে শৃঙ্খলা বা তাদের চেইন অফ কমান্ড যেটা একটু বাড়ানো উচিত। জুলাই অভ্যুত্থানের পর যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মানুষ, নতুন সরকারের বাজেটে তার প্রতিফলন থাকুক এমন প্রত্যাশা সকলের। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা, সকলেরই প্রত্যাশা 2026-27 অর্থ বছরের বাজেট হবে জনবান্ধব ও বাস্তবমুখী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি থাকবে জীবনমান উন্নয়নের রোডম্যাপ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারী সরকারের অর্থ পাচার ও দুর্নীতিতে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনীতিতে শৃঙ্খলা ও ব্যবসার পরিবেশ ফেরাতে সজাগ রয়েছে নতুন বাজেট। বিকেলে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কথা বলেন সংসদ নেতা। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে। সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার
তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কতগুলো ব্যবস্থা গ্রহণ বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রফতানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্ডেড এবং নন বন্ডেড সকল প্রতিষ্ঠানসমূহকে এফওসির ভিত্তিতে আমদানির সুযোগের আওতায় আরো সম্প্রসারিত করা হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে মাননীয় স্পিকার আমদানি সহজকরণ করার লক্ষ্যে মূল্য পরিশোধ পদ্ধতি সহজ করা হচ্ছে। বিদেশ থেকে সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্ট করতে দেশ বিদেশে বারবার অপতৎপরতা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনায় সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে প্রযুক্তি নির্ভর বাহিনী গড়ে তুলতে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 1988 সাল থেকে জাতিসংঘের অধীনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে বাংলাদেশ। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে এবারও পালন করা হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শান্তিরক্ষীদের অবদান স্মরণ করে শহীদ শান্তিরক্ষী পরিবার ও আহত শান্তিরক্ষীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে 175 জন শহীদ পরিবার এবং আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান অনস্বীকার্য। শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে শহীদদের এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্ট করতে দেশ বিদেশে বারবার অপতৎপরতা হয়েছে মন্তব্য করে অতীত চর্চা নয় বরং তা থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সমহিমায় নিজেদের প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে সমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে এই গৌরব অক্ষুণ্ণ রেখে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান। আমি বিশ্বাস করি এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয় সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। প্রতি বছর 29 মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করা হলেও ঈদুল আজহার ছুটির কারণে বুধবার সেনানিবাসে আয়োজন করা হয় এই আলোচনার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। ভারতের পশ্চিম চেষ্টার মধ্যে সীমান্তে তুমুল বাকবিতণ্ডায় জড়াচ্ছে বিজেপি বিএসএফ। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে নারী পুরুষদের। তাদের ঠেলে পাঠানোর শঙ্কায় বেনাপোল সীমান্তে বিজেপি অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। ভারতের পুশিন চেষ্টা ঘিরে উত্তেজনার মধ্যেই বিএসএফকে কড়া জবাব দিল বিজিবি। জামালপুরের বক্সিগঞ্জের রামরামপুর সীমান্তে তুমুল বাকবিতণ্ডায় জড়ায় বিজিবি বিএসএফ। বুধবার ভোরে এই সীমান্ত দিয়ে একজনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতের নন্দীচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। টের পেয়ে জামালপুর 35 বিজিবি ও স্থানীয়রা প্রতিরোধ করলে শূন্যরেখায় অবস্থান নেন 60 বছর বয়সী ওই ব্যক্তি। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সকাল 10:30টায় বিজিবি ও বিএসএফ 30 মিনিট পতাকা বৈঠক করে। তবে বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দেয় সীমান্তে। বিএসএফ বারবার ওই ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে ফিরে যেতে বাধ্য হন তিনি।
বেনাপোল সীমান্তেও পুশিন আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে সীমান্তের ওপারে বেশ কয়েকজন ভারতীয়কে বাংলাদেশি উল্লেখ করে ঠেলে পাঠাতে হোল্ডিং সেন্টারে রেখেছে বিএসএফ। যদিও এই প্রচেষ্টা ঠেকিয়ে দিতে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া সাদা পোশাকে চলছে গোয়েন্দা নজরদারি। বিএসএফ পুশিং 2000 দিয়ে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষরা একটা উদ্বিগ্নে দিন কাটাচ্ছে। লালমনিরহাট সীমান্তে পুশিন চেষ্টায় বাধা পেয়ে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পঞ্চগড় সহ 26 জেলায় বাড়তি সতর্কতার পাশাপাশি চলছে সচেতনতামূলক প্রচার। 2টা গেট আছে, আমরা সব সময় ফলো করি বা লক্ষ্য করি, কোনো মানুষ এখানে পার করে দিতে পারবে না। বিজিবি ভাইয়েরা টহল দিতেছে, পাহারা দিতেছে, আমরাও বর্ডারে পাহারা দিচ্ছি। এছাড়া ঝড় বৃষ্টি উপেক্ষা করে পুশিন ঠেকাতে রাতেও বিজিবির সঙ্গে আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছে হিলি সীমান্তে। কাঁটাতার নেই এমন এলাকায় পর্যবেক্ষণ চলছে সিসি ক্যামেরায়। ভারতের সঙ্গে বাংলাদেশের 4487 কিলোমিটার সীমান্তের অধিকাংশই পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে। বাকি সীমান্ত ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসামের সঙ্গে। গেল বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা দেন অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে। এরপর থেকেই পুশিন করতে বেপরোয়া বিএসএফ। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে ভারতীয় নাগরিকদের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সন্ধ্যায় 182 নম্বর পিলারের সামনে এই ঘটনা ঘটে। বিজেপি জানায়, বুধবার ভোরে বিএসএফ এক বৃদ্ধকে জোর করে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। এতে সীমান্তে থাকা বিজেপি ও স্থানীয় বাসিন্দারা প্রতিহত করেন। এরপর থেকেই ভারতীয় সীমান্তে বিএসএফ সদস্যদের সঙ্গে ভারতীয় নাগরিকরা অবস্থান নেন। এ সময় বিজেপির সঙ্গে অবস্থান নেওয়া বাংলাদেশের নাগরিকদের সঙ্গে হঠাৎ ভারতীয় নাগরিকদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাল পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের। রোমাঞ্চে বোধ বাংলাদেশও। গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগ করতে নানা প্রস্তুতি সম্পন্ন। বাবা দাদাকে দেখে কেউ সাপোর্ট করেন আর্জেন্টিনা, আবার কারো বাবা আর্জেন্টিনার ভক্ত হলেও সন্তান সমর্থন করেন ব্রাজিল। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবে বিশ্বকাপ মানে বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম নয়। প্রবীণ থেকে নবীন সবাই অপেক্ষায় বিশ্বকাপ রোমাঞ্চে মেতে ওঠার। ফুটবল বিশ্বকাপ বাংলাদেশের মানুষের জন্য আনন্দ আর আবেগের এক মহোৎসব। আর এর সিংহভাগ জুড়েই থাকে ব্রাজিল আর্জেন্টিনা দল নিয়ে উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশে টেলিভিশনে প্রথম বিশ্বকাপ দেখানো হয় 1986 সালে। সেবার দিয়েগো ম্যারাডোনা ম্যাজিকে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। এরপরই দেশে আলবি সেলেস্তেদের নিয়ে শুরু হয় উন্মাদনা। আছে ব্যতিক্রমও। রেডিওতে পেলের খেলা শুনেও অনেকে হয়েছেন ব্রাজিল ভক্ত। আমি 70 দশক থেকে অদ্যাবধি মাঠে আছি। ব্রাজিলের টিমকে আমি বেশি প্রাধান্য দিই, বেশি ভালোবাসি। 86 সালে আমি যে দেশের পতাকা টাঙাইছি, দ্যাট মিনস আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে আবার টাঙাইছিলাম সম্ভবত জার্মানি চ্যাম্পিয়ন হচ্ছে। তারপর লাগাইছিলাম পাশায় ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। অনেকেই আবার বাবা দাদাকে দেখে শুরু করেন সমর্থন। আমাদের বাপদাদা যারা ছিল তারা ম্যারাডোনা ভাইকে অনেক, তার খেলা অনেক পছন্দ করতো। সেই ক্ষেত্র থেকে বাপদাদার কাছ থেকে শুনে আর্জেন্টিনা দলে সাপোর্ট করা। বর্তমান প্রজন্মের একটা বড় অংশ মেসি নেইমারের ভক্ত। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই ব্রাজিল আর্জেন্টিনায় বুঁদ হয়ে আছেন সমর্থকরা। বাবা আর্জেন্টিনা, বাবার সঙ্গে একটু গুস্তাগুস্তি করার জন্য আমি ব্রাজিলকে পছন্দ করি। মেসি হচ্ছে ফুটবলের গড, আমরা মেসিকে সাপোর্ট করি। মেসি এবার বিশ্বকাপটা নেবে। বিশ্বকাপ যার হাতেই উঠুক না কেন, ফুটবলের উৎসবে বাংলাদেশ বরাবরের মতোই থাকবে সমান উচ্ছ্বসিত। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বিশ্বকাপ উন্মাদনায় 48 দেশের পতাকায় সাজল সাভারের আমিনবাজারের গাবতলী ব্রিজ। সমর্থন নিয়ে বিরোধ নয়, সবার অংশগ্রহণ যে উন্মাদনা বাড়ায়, গাবতলী ব্রিজ যেন তারই প্রমাণ। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় এখন পুরো বিশ্ব, পিছিয়ে নেই বাংলাদেশও। পতাকা উড়িয়ে পছন্দের দলকে সমর্থন জানাচ্ছেন ভক্তরা। তবে নির্দিষ্ট কোনো দল নয়। গাবতলী ব্রিজের এক অংশে দেখা মেলে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের পতাকা। সমর্থনকে কেন্দ্র করে দ্বন্দ্ব নয়, উৎসাহ উদ্দীপনা নিয়ে ফুটবল বিশ্বকাপকে উপভোগ করতে চান পতাকা উত্তোলনকারীরা। এলাকার একটা ঐতিহ্য ধরার জন্য আমরা যেমন এই এলাকায় আমরা সবাই অনেক পতাকা উড়িয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের একটা নতুন কিছু করার জন্য আমাদের এলাকার ছোট ভাইয়েরা এরা এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে প্রত্যেকটা দেশের পতাকা আমাদের লাগানো হয়েছে। 48টা দেশ খেলবে, তাদেরকে নিয়ে এই
গাবতলী ব্রিজ সাজানো এবং আমাদের যারা সিনিয়র তার থেকেও যারা সিনিয়র সকলে এই জায়গায় হাত দিয়েছে। বিভিন্ন দলের সমর্থকদেরও দেখা মেলে এখানে। পছন্দের দলের বিশ্বকাপ জয়ের প্রত্যাশা তাদের। আমাদের আমিনবাজারে খেলা নিয়ে প্রতিবারই ওয়ার্ল্ড কাপের সময় অনেক উত্তেজনা থাকে। বাংলাদেশের ভিতরে আমিনবাজারে যেরকম একটা উত্তেজনা থাকে কোনো জায়গায় এরকম থাকে না। পতাকা তো নর্মালের বিষয়, কিন্তু বাড়ি সাজানো হয়ে গেছে অনেক বড় বড় 2 মাইল 3 মাইল 4 মাইল 5 মাইল এরকম পতাকা সাজানো হয়ে গেছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী 48টি দেশের পতাকার সঙ্গে আছে মাতৃভূমি বাংলাদেশের পতাকাও। সবার প্রত্যাশা একদিন বাংলাদেশও জায়গা করে নেবে বিশ্বকাপে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। 6 নবজাতকের মৃত্যু নিয়ে আদ্দিন হাসপাতালের জবাবে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, হাসপাতালটির দেয়া সব তথ্যই অস্পষ্ট। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 6 নবজাতক। এ ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হওয়ায় তৎপর হয়ে ওঠে সরকার। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল হবে না জানতে চেয়ে প্রতিষ্ঠানটিকে বৃহস্পতিবার শোকজ করে রোববার বিকেল 5টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও 2 দিন সময় দিয়ে মঙ্গলবার জবাব দিতে বলা হয়। এর আগে গত 4 জুন তদন্ত প্রতিবেদন প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, 6 নবজাতকের মৃত্যুতে আদ্দিনের অবহেলা স্পষ্ট। শোকজের জবাব ইস্যুতে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালের কারণ দর্শানোর জবাবে সরকার সন্তুষ্ট নয়। আমরা সন্তুষ্ট হইনি। ওটা প্রতিবেদন তারা অনেক কিছু বলেছে, ইচ্ছা করে করে না, এসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট কিছুই লেখেনি, বেগ রিপ্লাই। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। গত 27 মে ঈদের ছুটির মধ্যে আদ্দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। একদিনে 1048 জন হাসপাতালে ভর্তি হয়েছে। উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকদের অপেক্ষা হাম বিশেষায়িত আইসিইউর সামনে। নতুন আতঙ্ক, লাইফ সাপোর্ট। আসার পরের থেকে তার মুখ দিয়ে আর কোনো হাসি নাই, ভালো ছাওয়া নাই। 4 মাসের রাদিয়ান 9 দিন ধরে যুদ্ধ করছে হামের সঙ্গে। 8 দিন আইসোলেশন ওয়ার্ডে থাকার পর এখন আইসিইউতে রাখতে হবে লাইফ সাপোর্টেও। এতেই অন্ধকার নেমে আসে আদিয়ানের পরিবারে। হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুরই আছে শারীরিক অন্য জটিলতা। কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলেও গুরুত্ব না দেয়ায় পড়তে হয়েছে সংকটাপন্ন অবস্থায়। আরও ভয়ঙ্কর বিষয়, হাম এত গুরুতর হওয়ার পরও টিকা দেননি অনেক অভিভাবক। হাম হয়েছে 3 দিন ধরে বসতে পারছি, আগে অসুস্থ অনেক দিন, 15-20 দিন হবে। চোখ লাল হওয়ার একদিন পরে তারপর শরীরে র্যাশ উঠছে, তারপর তো এখানে আসলাম, পরে ওষুধ টষুধ দিল, তারপর আস্তে আস্তে এখন তো ঠিক হয়ে যেতেছে। না হামের টিকা দেয় না। 9 দিন আসলে আইসিইউতে, পিআইসিইউতে, তারপরে শেষে 22 দিন ছিলাম এমনি বেডে। হাম সারলেই হাট ফার্নিশনে ডাক্তার দেখা সার্জারি করতেছে। আগে সুস্থ হয়ে বাড়ি ফেরাদের কেউ আবারও অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন। এর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন সিভিয়ার নিউমোনিয়া, যা বিকল করে দিতে পারে শিশুর ফুসফুস। যেগুলো অলরেডি আক্রান্ত হয়ে গেছে বা হয়েছিল, তাদের একটা অংশ কিন্তু পরবর্তীতে গিয়ে কমপ্লিকেশন ডেভেলপ করতেছে। ভালো হয়ে চলে গেছে, আবার 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে আবার নিউমোনিয়া, ডায়রিয়া, খিঁচুনি, গলার সমস্যা, সেপসিস, এগুলো নিয়ে আমার আসতেছে। এই নিউমোনিয়াটা এত খারাপ, তার শ্বাসকষ্ট কোনোভাবেই কমে না। অক্সিজেন দেওয়ার পরেও তার ডিসচার্জ রিলিভ হয় না, কারণ তার বায়োলেটারাল লাং সিভিয়ারলি ড্যামেজ। পুনরায় অসুস্থ হওয়া ঠেকাতে বাড়ি ফেরার পর চিকিৎসকের পরামর্শে পুষ্টিকর খাবার, ভিটামিন ও জিঙ্ক খাওয়ানোর পরামর্শ শিশু রোগ বিশেষজ্ঞের। 4 থেকে 6 সপ্তাহ পরে তার নিজের ইমিউনিটিতে ফিরে আসে। আর সেই সাথে আমরা কিছু ভিটামিন ডি, জিঙ্ক এগুলো দিই। ভালো হাই প্রোটিন ডায়েট খেতে বলে নিজের ইমিউনিটিকে একটু বুস্ট আপ করার জন্য। 15 মার্চ থেকে দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 630 আর আক্রান্ত 90,000। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা।
দেশে সক্রিয় অস্ত্রের বড় সিন্ডিকেট। হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ে আসা অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে দিনাজপুরের গোপন আস্তানায়। সিন্ডিকেটের সদস্যরা প্রাইভেট কারে রাজধানীতে নিয়ে আসছে, সেসব অস্ত্র বিক্রি করা হচ্ছে সন্ত্রাসীদের কাছে। রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব 10। এ সময় একটি প্রাইভেট কারকে থামতে বললে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা প্রাইভেট কারটি আটক করে। গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের একেবারে নিচ থেকে উদ্ধার করা হয় 2টি বিদেশি অস্ত্র, 2টি ম্যাগাজিন ও 13 রাউন্ড গুলি। আটক করা হয় 3 জনকে, জব্দ করা হয় প্রাইভেট কারটিও। র্যাব জানায় আটক 3 জনই পেশাদার অপরাধী, 12 মামলা আছে তাদের নামে। মাহবুব আলমের বিরুদ্ধে আমরা আমাদের যেই তথ্য ব্যাংক আছে সেখান থেকে দেখেছি তার বিরুদ্ধে 8টি মামলা আছে। আরেকজনের নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম। সেই নজরুল ইসলামের বিরুদ্ধে 3টি মামলা আছে। মাদক ব্যবসায়ী থেকে তারা অস্ত্র রাখে। মোহাম্মদ রবিউল ইসলাম, মাহবুব আলম মানিক ও নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সামনে আসে অস্ত্রের বড় সিন্ডিকেটের তথ্য। র্যাব বলছে সিন্ডিকেটের সদস্যরা দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাশের দেশ থেকে অবৈধভাবে অস্ত্র দেশে আনে। তাদের দলের অন্য সদস্যরা সেসব অস্ত্র ঢাকায় এনে বিক্রি করে। নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গা থেকে তারা নিয়ে এসেছে এবং ঢাকাতে কারো কাছে বিক্রি করার কথা ছিল। তারা যে নেটওয়ার্কটা মেইনটেইন করে সেই নেটওয়ার্কটা এত সহজে মেইনটেইন করে না, যে কার কাছে বিক্রি করবে এটা ইজিলি আইডেন্টিফাই করা যায় না। তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, সেই হোয়াটসঅ্যাপের বিদেশি নাম্বার ব্যবহার করে তারা। সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব। তদন্ত হবে, তারপরে আরো ডিটেইল তথ্য বের হয়ে আসবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শনাক্ত করা। তৃতীয়বারের মতো চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ দিয়েছে আদালত। পুনরায় ময়না তদন্তের জন্য সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এমন আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। সালমান শাহর মৃত্যুর ঘটনায় গেল বছর হত্যা মামলা গ্রহণের আদেশ দেন আদালত। পরে তার স্ত্রী সামিরা সহ 11 জনকে আসামি করে মামলা দায়ের করেন সালমানের মামা। এর আগেও সালমান শাহর মৃত্যু নিয়ে তদন্ত করে সিআইডি, পিবিআই সহ বিভিন্ন তদন্ত সংস্থা। তার মৃত্যুর 1 বছর পর প্রথমবার লাশ উত্তোলন করে ময়না তদন্ত করেছিল বিশেষ তদন্ত টিম। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরান। বাহরাইনের মার্কিন 5ম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। কুয়েত ও জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতেও আঘাতের কথা জানায় আইআরজিসি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সতর্কতামূলক এক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। টানা 17 বছর ধরে বৈধ লাইসেন্স ছাড়াই উড়োজাহাজ চালিয়েছেন কানাডার এক পাইলট। দীর্ঘ সময়ে এয়ার কানাডার এই ক্যাপ্টেন 900-র বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন। অবশেষে জালিয়াতির অভিযোগে জেফ্রি ওয়াল নামের 59 বছর বয়সের সাবেক পাইলটকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন 2009 থেকে 2025 সাল পর্যন্ত জালিয়াতির আশ্রয় নিয়ে ফ্লাইটগুলো পরিচালনা করেন জেফ্রি। কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলেও বড় বাণিজ্যিক বিমান চালানোর জন্য সর্বোচ্চ যেই এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স প্রয়োজন সেটি ছিল না তার। তবে এয়ার কানাডা জানিয়েছে প্রতি 6 মাসে বাধ্যতামূলক কঠোর প্রশিক্ষণ ও দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হয় যাত্রীদের নিরাপত্তা কখনো বিঘ্নিত হয়নি। বিষয়টি ধরা পড়ার পরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জালিয়াতি ও ভুয়া নথিপত্র ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।